প্রধান উপদেষ্টা জামায়াত আমির এবং বিএনপি চেয়ারপারসনের সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ। রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির। বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ। যশোরের 6টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জামায়াতের গণমিছিল। বাগেরহাটে 4 আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় অবরোধ। সাফ নারী অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে নেপালকে সহজেই হারালো বাংলাদেশের মেয়েরা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আজ প্রধান উপদেষ্টা জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারপারসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। সকালে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক শেষে বিকেলে ও সন্ধ্যায় তিনি আলাদা আলাদাভাবে এই সাক্ষাৎ করেন। বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। দুপুরে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজধানীতে জামায়াত আমিরের বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। আমিরে জামায়াত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। আজ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZF জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী ABM আব্দুস সাত্তার। নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি একই সঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে এবং অন্যথায় এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে বলে জানিয়েছে। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব দাবি জানান। এ সময় দলের যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা সিইসি সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করব। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আওয়ামী লীগ পণ্য যাদের মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা নিয়েছেন। এর আগে বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি, আপত্তি ও শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের পক্ষে বিপক্ষে বিএনপির 2 গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যাপক হট্টগোল হয়। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শোনা যায় বিএনপির পাশাপাশি এনসিপি নেতৃবৃন্দের সঙ্গেও ঘটেছে একই ঘটনা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। আগামী 24 ঘন্টার মধ্যেই নোটিশের লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এক অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে সম্পৃক্ত সবাইকে জামায়াত শিবির বলে উল্লেখ করেন। শোকজের বিষয়ে ফজলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন তিনি এখনো কোনো চিঠি পাননি।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ৬টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শহরে গণমিছিল হয়েছে। আজ বিকেলে জজ কোর্ট মোড় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলের আগে বক্তৃতা দেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সহ অন্যরা। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার বরাবর যশোরের সিনিয়র জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। যশোরের ৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, আজ দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেশবপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন আলা সহ অন্যরা। এর আগে এই আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে যশোর জেলা নির্বাচন অফিসে স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির উদ্যোগে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। আমাদের মোল্লাহাট প্রতিনিধি মাহফুজুর রহমান চৌধুরী এবং মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল এ তথ্য জানিয়েছেন। মোল্লাহাটে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ সকালে উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ সড়কে জড়ো হন। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ৮ ঘন্টার জন্য যান চলাচল বন্ধ করে দেন। অবরোধের কারণে সকাল থেকেই ঢাকা খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও স্থানীয় পরিবহন সম্পূর্ণ অচল হয়ে পড়ে। চাকরিজীবী, যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছায়। মোরেলগঞ্জের ৯০রশি ও ছোলমবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার ঢাকা চট্টগ্রাম সকল যাত্রীবাহী পরিবহন সহ বাস চলাচল বন্ধ থাকে। নৌপথে লঞ্চ, স্টিমার কোথাও ছেড়ে যায়নি। এ সময় সংক্ষিপ্ত পথসভাও হয়েছে। এতে বক্তৃতা করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবলু সহ অন্য নেতৃবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সাপ নারী অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আজ ভুটানের থিম্পুতে বাংলাদেশের মেয়েরা সহজেই ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। গোল করেছে থুইনু মার্মা, সুরভি আকন্দ, প্রীতি ও রিয়া। সুযোগের পর সুযোগ পাওয়ার পরও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। এক সময় মনে হয়েছিল গোল শূন্য থেকেই বিরতিতে যেতে হতে পারে। তবে প্রথমার্ধের শেষ ৪ মিনিটে ২ গোল করে ম্যাচটি নিজেদের পক্ষে ঘুরিয়ে আনে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ৩-১ গোলে ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে হেরে যায় ভারতের কাছে। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে বাকি ম্যাচগুলোতে জিততে হবে। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। ৪ দলের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। বাংলাদেশের পরের ৩ ম্যাচ ২৭ আগস্ট নেপালের বিপক্ষে, ২৯ আগস্ট ভুটানের বিপক্ষে এবং ৩১ আগস্ট ভারতের বিপক্ষে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।